দেখো আমি জয়ের স্ত্রী, আর এটাই আমার কর্তব্য। স্ত্রী? তোমাকে যখন বরণ করে এই বাড়িতে তুলেছিলাম তখনই বলেছিলাম দিয়া আমার দিদি বেঁচে আছে আর খুব শিগগিরই আমার দিদি ফিরে আসবে, তাই এই স্ত্রী পরিচয়ে তোমার এই বাড়িতে থাকা বেশি দিন হবে না। আর তুমি জয়তাকে কতদিন চেনো বলো তো? হঠাৎ করে বিয়ে করে চলে এলে এই বাড়িতে, তোমার ইন্টেনশনটা কি? কি করার চেষ্টা করছো? কেন তুমি যখন সোমরাজকে বিয়ে করেছিলে তোমরাই বা একে অপরকে কতদিন চিনতে? তোমাদেরও তো বিয়েটা হঠাৎ করেই হয়েছিল, তাই না? আমার আর সোমরাজের কিভাবে বিয়ে হয়েছিল তুমি কি করে জানলে? কি করে আবার জানবো? জয় বলেছে। কেন যে আমার বারবার ওকে এত চেনা লাগে? টিয়ার সামনে এলেই কেমন একটা, সেদিন টিয়া ছিঁড়ে বানালো, আমার মুখে জোর করে এক চামচ ঢুকিয়ে দিয়েছিল, রাগের মাথায় নোটিস করিনি। একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। আমি কিছু খেতে পারবো না। কিন্তু চিড়ের পোলাওটা একদম দিদির হাতের চিড়ের পোলাওয়ের মতো খেতে হয়েছিল। দিদির সঙ্গে কেন যে টিয়ার মিল খুঁজে পাই আমি বারবার। সেই চিড়ের পোলাও, সেই টেস্ট, একই কথাবার্তার ধরন। এমনকি সোমরাজ আর আমার বিয়ে কি করে হয়েছিল সেটা পর্যন্ত টিয়া জানে। ডক্টর বিশ্বাস প্লাস্টিক সার্জন, আর ওই হাসপাতালে দিদি মানে তোর মাসিকে শেষবার দেখা গেছে। কোনোভাবে দিদির প্লাস্টিক সার্জারি করে টিয়া করা হয়নি তো? ওই ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট করানোর ব্যবস্থা একজনকে করতে দিয়েছি, কিন্তু সে যে কেন এখনো ফোন করছে না। দিদি, হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, ধরো ধরো ধরো। আস্তে আস্তে। হ্যালো, হ্যাঁ কাজ হয়ে গেছে? হ্যাঁ আসছি, আমি আসছি। কেন সোমরাজ বেরোতে হবে? তোমাকে বললাম না ইম্পর্টেন্ট কাজটা আছে। হ্যাঁ মা একটু ধরো ধরো। মা আমাদের একটু বেরোতে হবে, আমি আর সোমরাজ একটু বেরোবো। এই তো এলি, আবার কোথায়? একটু দরকার আছে, দরকার আছে, খুব দরকার আছে। চলে আসবে তাড়াতাড়ি। সাবধান। হ্যাঁ দিদিরকে কে ফোন করেছিল? কিসের আওয়াজ? কি বৃত্তান্ত? দিদি, আমি এক্ষুনি আসছি। বিজলি, তুমি এখন কোথাও বেরিও না, তুমি বাচ্চাটার জন্য একটু ডাইপার নিয়ে এসো আর একটু দুধ গুলে নিয়ে এসো, ওকে খাওয়াবো। যাও যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। দূর, সব ব্যাপারে এত ব্যাগরা দেয় না। কোথায় গেল দিদিরা? দিদি দিদি শান্ত হও, সামলাও নিজেকে। আমি ভাবতে পারছি না সোমরাজ, আমি আমার দিদিকে খুঁজে পেয়েছি ফাইনালি। আমার দিদিকে আমি খুঁজে পেয়েছি। টিয়াই আমার দিদি তো। আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল। দেখো সব হিসেব মিলে যাচ্ছে। দোলের দিন থেকে দিদি মিসিং, আর দোলের পরেই অপারেশন হয়েছে। আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল। ওই দিয়া যখন প্রথমবার এসেছিল না, রুমালটা পড়ে গিয়েছিল, আমি যখন ওর হাতে রুমালটা তুলে দিলাম, এটা আপনার? ও হ্যাঁ, আমার গায়ে কিরকম একটা কারেন্ট খেলে গিয়েছিল। তারপর ও চিড়ের পোলাও বানালো, আমাকে জোর করে খাইয়ে দিয়েছিল। তখন আমার বারবার ওর সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার খুব চেনা কেউ। তাও চিনতে পারলাম না। দেখো আমার দিদিকে চিনতে পারলাম না, ও আমায় চিনতে পারলো না। আমরা এক হাতটা এক প্রাণ, তাও কেন চিনতে পারলাম না বলো তো? তুমি দিদি প্লিজ এখন একটু শান্ত হও, এরকম করো না, একটু শান্ত হও। আমি বুঝতেই পারছি না আমি হাসবো না কাঁদবো, আমার কি করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো দেখো দিদির এই সব প্রশ্নের উত্তর আমার মনে হয় একজন দিতে পারে, সেটা হচ্ছে দোয়েল। কিন্তু আমার কাছে একটা জিনিস পরিষ্কার নয়, আমি ধরে নিলাম দোয়েলের অ্যাক্সিডেন্টই হয়েছে। যদি অ্যাক্সিডেন্টই হয়ে থাকে তাহলে মালিনী ব্যানার্জি কেন এত পয়সা খরচ করে দোয়েলের অপারেশন করবে? আমি তো সেটা বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, মালিনী ব্যানার্জি কোনো রকম ভাবে দিদির প্লাস্টিক সার্জারি করে দিদিকে আমাদের এগেইনস্টে ইউজ করতে চাইনি তো। তুমি কিন্তু হিসেব মিলছে না জানো তো। মালিনী ব্যানার্জি যদি মুখটা চেঞ্জও করিয়ে দেয় তাহলে মানুষটাকে চেঞ্জ করলো কি করে? দিদি বেঁচে আছে অথচ আমাকে একবার বললো না কিছু। আমার কাছে আরেকটা জিনিসও পরিষ্কার নয়, দোয়েল দিয়া সেজে কেন এই বাড়িতে এলো? মানে দোয়েল দিয়া সেজে কেনই বা জয়কে বিয়ে করলো? বুঝতে পারছি না সোমরাজ, এই সব কিছু না খুব খুব ঘোরালো বিষয়। আমি একটা জিনিস বুঝতে পারছি, টিয়ার সঙ্গে মালিনী ব্যানার্জি যোগাযোগ আছে, কিন্তু মালিনী ব্যানার্জি কোথায়? এই প্রশ্নের উত্তর একমাত্র দিয়াই দিতে পারবে।
দিয়াকে জিজ্ঞেস করলেই সবটা পরিষ্কার হবে। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না সোমরাজ, চলো এক্ষুনি দিদির কাছে যাবো। চল 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 চল। কি হচ্ছে কাঁদে না, মা তো গেছে মাসির কাছে, এক্ষুনি চলে আসবে, তারপরেই তোমায় কোলে নেবে। তুমি আমাকে মা বলে ডাকো, আমাকে মা বলে ডাকো, আমাকে মা বলে ডাকো একবার। কি হয়েছে? আমাকে মা বলে ডাকছে না কেন? ডাক না, আমার মা বলে ডাক। তিতির, ওর তো বয়স হয়নি মা বলে ডাকার। আমাকে মা বলে ডাকছে না, দিদি আমায় অভিশাপ দিয়েছে সোমরাজ। ও আমায় কোনোদিনও মা বলে ডাকবে না, আমি নাকি ওর মা ডাক কোনোদিনও শুনতে পাবো না। দিদি ভাবছে যে আমি নাকি সব করেছি, আমি দিদিকে মারার চেষ্টা করেছি, আমি দিদির সন্তানকে মেরেছি, আমি জয়দার সঙ্গে দিদির সম্পর্ক খারাপ করেছি, সবকিছু আমি করেছি। আর আমি যখন একটা কথা বলতে গেলাম তখন দিদি আমার গায়ে হাত তুললো। দিদি সব ভুলে গেছে সোমরাজ, দিদি কিচ্ছু মনে নেই, দিদিকে মালিনী ব্যানার্জি ভুল বুঝিয়ে রেখেছে, আমার গায়ে হাত তুললো আমার দিদি। শোনো তুমি আমাকে দাও, আমাকে দাও, ওকে দাও আমার কাছে, আমার কাছে দাও, আমার কাছে দাও, আস্তে 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 দাও, আমাকে দাও। তুমি একটু শান্ত হও। দেখো তুমি তো বুঝতে পারছো দোয়েল এখন স্বাভাবিক অবস্থায় নেই, ওর মানসিক স্থিতি ঠিক নেই, সেই জন্যই ও এরকম কাজকর্ম করছে। এগুলো তো তোমাকে বুঝতে হবে, বলো। তুমি একটু সময় দাও দিদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি এরকম করো না প্লিজ, একটু শান্ত হও, এরকম করো না। এত তুমি এত মাথা গরম করো না, এরকম পাজল হয়ে যাও না, সবটা ঠিক হবে। করছি না সোমরাজ, আমি মাথা গরম করছি না, কিন্তু আমি দিদিকে কি করে এই অবস্থা থেকে বের করবো বলো তো? দিদির কিচ্ছু মনে নেই, দিদি পুরো মালিনী ব্যানার্জির হাতের মুঠোয়। সব দোষ আমার তিতির। ওই মালিনী ব্যানার্জিকে আমি একদিন বিশ্বাস করেছিলাম, আর ঠিক সেই কারণের জন্যই আজ তার মাসুল গুনতে হচ্ছে আমার স্ত্রী, সন্তান, গোটা পরিবারকে। ছি 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 ছি। আবার ফোন করছে। মেসেজ করছে আবার। আমার ফোনটা একবার রিসিভ করো, যদি রিসিভ না করো তাহলে আমি তোমার বউকে ফোন করতে বাধ্য হব। আমি এটা কি? না 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 না, দিদিরকে এসবের মধ্যে ইনভলভ করা যাবে না। বেচারার এমনিতেই খুব ধকল যাচ্ছে, আমাকেই কথা বলতে হবে। এই শোনো, তুমি আমাকে আবার থ্রেট দিচ্ছ? তোমার স্ট্যাটাসটা না আমার স্ত্রীর কাছে পরিষ্কার। তিতির জানে আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে বিদেশ চলে গেছিল ডিচ করে, এবং ঠিক সেই কারণের জন্যই আমার এক্স গার্লফ্রেন্ডের প্রতি আমার কোনো ভালোবাসা, শ্রদ্ধা কিচ্ছু নেই। ফোন করবে না তুমি আর আমাকে কখনো। সরি, আমি তোমার বইয়ের নাম করে তোমাকে থ্রেট দিতে চাইনি। আমার কিছু করা ছিল না, বিশ্বাস করো। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। এমনিতেই দুরাত ধরে বান্ধবীর সঙ্গে কথা বলছি দেখে শোভন আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার রাস্তায় কোনোদিনও আসবো না। তুমি আমাকে শেষবারের মতন সাহায্য করো, আমাকে এখান থেকে পালাতে সাহায্য করো প্লিজ। এ তো গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। বেশ ঠিক আছে, আমি তোমাকে হেল্প। I'm sorry. রিমঝিমের এই স্বভাবের কথা ওর বাড়ির লোক সবাই জানে, ওর মা বাবা সবাই জানে। কিন্তু রিমঝিম আমাকে ভালোবাসে না ঠিকই, কিন্তু আমি রিমঝিমকে ভালোবাসি। আমি যদি ওর আজকে হাতটা ছেড়ে দিই
তাহলে সবাই ওকে নিজের প্রয়োজনে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে। বাস্তবটা যে কতটা কঠিন সেটা রিমঝিম জানে না, আর ও আমার এই দুর্বলতার সুযোগটা বারবার নিয়েই চলেছে। তাহলে রিমঝিমের আসল চেহারাটা বুঝতে পারলেন তো সোমরাজ বাবু? সব মিথ্যা কথা। মিথ্যে কথা? বাবা, ঠিক আছে, ধরে নিচ্ছি শোভনবাবু মিথ্যে কথা বলেছেন, কিন্তু তোমার বাবা তো মিথ্যে কথা বলবে না। তাহলে তোমার বাবাকে একটু ফোন করা হোক। ফোন করুন তো শোভনবাবু। বলো শোভন, আমার মেয়ে আবার কোনো অঘটন ঘটায়নি তো? না না, অঘটন ঘটাতে যাচ্ছিল। আপনার কয়টা প্রশ্ন করার আছে। বলছি, আপনি রিমঝিমকে কেন বিদেশে পাঠিয়েছিলেন বলুন তো? আপনি নাকি রিমঝিম আর ওর প্রাক্তন প্রেমিকের সম্পর্কটা মেনে নেননি। আবার আপনি নাকি এটাও বলেছিলেন ওখানে গিয়ে যদি ও পূর্ব প্রেমিকের সাথে সম্পর্ক রাখে তাহলে নাকি আপনি ওই ছেলেটার কোনো ক্ষতি করে দেবেন। এসব আবার কি কথা? হ্যাঁ, রিমঝিম যখন বিদেশ যাচ্ছিল আমি তো ওকে টাকা পয়সা দিয়েছি, এবং ও একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তার আভাস পেয়ে আমি বলেছিলাম যে তুই ছেলেটাকে ছেড়ে চলে যাবি। ও আমাকে বলল কেরিয়ার আগে। তারপর ওর কাছে আমি অনেকবার জানতে চেয়েছি। ও বলেছে আমি বিদেশে এসেছি বলে ছেলেটি জেলাস হয়ে আমার সঙ্গে ব্রেকআপ করেছে। বাবা, একটা মেয়ে একটা ছেলেকে ছাপিয়ে গেছে বিদেশে পড়তে এসে, এই সমস্ত সে হজম করতে পারেনি। কিন্তু শোভন, এতদিন পর তুমি এসব কথা জানতে চাইছো? কিছু না, আপনাকে পরে সবকিছু খুলে বলবো, এখন রাখছি। কি বুঝলেন আপনারা? দেখলেন সোমরাজবাবু, সব সত্যিটা। রিমঝিম, তুমি এরকম ভিন্ডিকটিভ মেন্টালিটির কবে থেকে হয়ে গেলে বলো তো? হ্যাঁ, আমি তোমাকে ইন্সপায়ার করেছিলাম বিদেশ যাওয়ার জন্য। আমি বলেছিলাম তোমার সমস্ত হেল্প আমি করব তোমাকে। তুমি কি করলে? তুমি সমস্ত হেল্প নিলে আমার কাছ থেকে, নিয়ে আমাকে জাস্ট ইউজ করে চলে গেলে বিদেশে। এটার আশায় ওখানে হয়তো তুমি আরো কোনো ভালো ছেলেকে পাবে, এবং তুমি চলে যাওয়ার পর আমি এই পৃথিবীর সমস্ত মেয়েকে ঘেন্না করতে শুরু করলাম। সোমবাবু আর চিঠি, তোমাদের কি মনে হয় এই ধরনের মেয়েদের জন্যই সমস্ত মেয়েদের বদনাম হয়, তাই না? হ্যাঁ, হয় না? একটা সিক্রেট মিশনে ছিলাম হিরোইন, তাই ফোনটা ধরতে পারিনি। বলো। বুঝতে পেরেছি, এদিকে জল তো অনেক দূর গড়িয়ে গেছে। মালিনী ব্যানার্জিকে তো অ্যাজ সুন অ্যাজ পসিবল খুঁজে বের করতে হবে, আর দিদিকে খুঁজে পেয়েছি। পেয়ে গেছো দোয়েলকে? তিতির কেন বলছে ও আমাকে ওর চেনা চেনা লাগছে? কেন বলছে যে আমার চেহারাটা পাল্টে গেছে কিন্তু আমার মনটা একই আছে? ও তো বলছে তুমি আমাকে সব ভুল বুঝিয়েছো। কেন বলছে ও এগুলো? ওর মধ্যে এত কনফিডেন্স আসছে কোথা থেকে? বাবা, তিতির কি করে জানতে পারলো এটা দোয়েল? হেবি বুদ্ধি তো, ঠিক জায়গায় এসে ঢিলটা মেরেছে। কি করে মারলো? মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। তিতির যা যা বলছে সব মিথ্যেও ফাঁদ পাচ্ছে। ওর একটা কথাও বিশ্বাস করো না, ও খুব ডেঞ্জারাস মেয়ে। আমি তোমাকে যা যা বলেছি সেগুলি সত্যি, বিশ্বাস করো। আমি যা বলেছি সেটাই সত্যি। আর তুমি গুণাক্ষরে তিতিরকে বলতে যাবে না যে মালিনী ব্যানার্জি কোথায়, ঠিক আছে তো? হ্যাঁ, পেয়ে গেছি। আপনি কবে দেখা করতে পারবেন বলুন তো? তার আগে তোমার সঙ্গে তোমার বাড়িতে কয়েকজন দেখা করতে গেছে, আটকাতে পারলাম না। কারা? ব্রোথেলের যে অন্ধকারে তোমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানকার লিফট আমরা তোমার থেকে পেয়েছিলাম। তারপর আমরা সেখানে রেড করি আর মেয়েদের উদ্ধার করি, আর তারাই গেছে তোমার বাড়িতে তোমাকে ধন্যবাদ দিতে। তিতির আছো? তিতির কারা যেন ডাকলো তোমাকে না? কারা বলো তো? আমি ফিরে আসার পর বহুবার চেষ্টা করেছি তোমাকে যোগাযোগ করার, কিন্তু আমি জানতাম না কিভাবে তোমায় যোগাযোগ করব। কিন্তু আজকে তোমরা ওই অন্ধকার থেকে বেরিয়ে এসেছো, আমি ভীষণ খুশি হয়েছি। আমার একটা ছোট্ট ব্যবসা আছে, আমি চেষ্টা করব ওখানে যদি তোমাদেরকে কাজে নেওয়া যায়।
অভাব ঘুচিয়ে দিতে পারলে আমার আর কোনো সিক্রেট থাকবে না। আর এই অভাব যদি ঘোচাতে পারি তাহলে আর কোনো মেয়েকে কেউ বিপদে পাঠাতে পারবে না। এই বিজলি বলছি যে দুধের বোতলটা একবার নিয়ে এসো না, স্টেরিলাইজ করে। দিদির উনি কে এ বাড়িতে থাকেন? বিজলি কেন বলো তো? তুমি কি জানো তোমাকে উনি বেচতে এসেছিলেন? বিজলি কি বলছো? ও তো পিছলে, ও আমাদের বাড়িতে থাকে, আমাদের কত দেখভাল করে, ও কেন আমাকে বেচতে যাবে? ये क्या बोल रही हो बिटिया? बीके जरूर कुछ भूल हो रही है। ওদের কোথাও কোনো ভুল হচ্ছে बिटिया। छी 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 छी, हम क्यों तुम्हें बेचने जाएंगे बेटा? না মালিনী না, এখনো ফাইনাল ক্ষতি করাটা বাকি আছে, আর তার আগে ধরা পড়া চলবে না, কিছুতেই না। কিন্তু কিন্তু ওরা আমায় চিনে ফেললো তো। সত্যি তো, আমি ফালতু জায়গায় গেছিলাম, হাসপাতালেও গেছিলাম, এরা তো আমায় দেখেছে। তুমি আমাদেরকে তোমার বাড়ির মিষ্টি খাওয়াবে? কেন খাওয়াবো না? তোমরা তো পুচকুকে দেখতেই এসো, তোমরা সবাই মাসিমণি হয়েছো, মিষ্টি খাবে না? আচ্ছা চলো সবাই বসবে। এসো, এসে গেছে পুচকু। এই তো আমার সোনা, এই দেখো তোমাদের তিতিরের ছেলে। এখন থেকেই যা হাত পা ছুটছে, ঠাম্মি বলছে দুদিন বাদে জানলা বাইবে। তিতির, তুমি তো বললে আমরা ওর মাসিমণি হই, আমাদেরও কিছু দিতে ইচ্ছে করে। শোনো না, সামান্য কিছু ক্যাশ টাকা এনেছি আমাদের সবার তরফ থেকে, তুমি ওর জন্য কিছু কিনে দিও। তিতির, তুমি টাকাটা নেবে তো? কেন নেব না, দাও, আমি ওকে জামা প্যান্ট কিনে দেবো এটা দিয়ে। এত সংকোচ করছো কেন তোমরা? সবিতা দিয়ে এটা রাখো তো। আর থ্যাংক ইউ আসার জন্য। তুমি খুব ভালো মেয়ে গো, আর দেখবে তোমার এই ছেলে খুব ভালো মানুষ হবে, যার মা এত সাহসী। সাহসিকতার পরিচয় এবার তোমাদের দিতে হবে, কিন্তু তোমাদের পরিস্থিতির সঙ্গে লড়াই করতে শিখতে হবে। জীবন খুব সহজ হবে না। আমি চেষ্টা করব যাতে আমার ব্যবসায় তোমাদেরকে সামিল করতে পারি। পিছলি যেদিন প্রথম বাড়িতে এলো সেদিন বৌদি ভাই বলল মাসি পাঠিয়েছে বিজলিকে। মাসি প্রথম দিন এসে বলল মাসি নাকি বিজলিকে চেনেই না, তারপর হঠাৎ করে চেঞ্জ করে বলল ভুলে গেছি। তার মানে বৌদি ভাই শিখিয়ে দেয়নি তো। এই বিজলি মালিনী ব্যানার্জি জেল থেকে পালানোর পরে প্রথম মালিনী ব্যানার্জি এই বাড়িতে আসে বাবা আর মিতা ম্যাডামের বিয়ের দিন, আর এখান থেকে পালিয়ে যায় বাগানে। আমি বাগানে গেলাম, তখন মালিনী ব্যানার্জি ছিল না। আমি গিয়ে দেখলাম বৌদি ভাই। তার মানে ওই দিনকে বৌদি ভাই তো সকালবেলা মিতা ম্যামকে মেনে নিল, তারপর বাগান থেকে ফিরে আসার পর মিতা ম্যাম আর বাবার বিয়ে নিয়ে ঝামেলা করলো। তার মানে ওইখানে মালিনী ব্যানার্জির সঙ্গে বৌদি ভাইয়ের দেখা হয়েছে, আর সরল সিধে সাথে বৌদি ভাইকে পেয়ে বৌদি ভাইয়ের ব্রেন ওয়াশ করেছে মালিনী ব্যানার্জি। আর হয়তো এই বিজলিটাও। অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটে গেছে, সব কিছু জানতে হবে। তাই সবার আগে বৌদি ভাইয়ের সঙ্গে কথা বলাটা খুব দরকার। এত কিছু যদি ঘটেই থাকে তাহলে কে ঘটিয়েছে, আর বিজলির কাছে এই ল্যাপটপ কেন? বৌদি ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে। এগুলো যদি সত্যি বিজলির হয়ে থাকে, বিজলির মতো মানুষের তো এই ল্যাপটপ, এই এআই ব্যবহার করার কথা নয়। তাহলে কে বিজলি? মালিনী ব্যানার্জির ওপর চোখ বন্ধ করে ভরসা করে থেকো না বৌদি ভাই। ওনার অন্যায়গুলোকে আর চাপা দিও না। এই ভুলের মাসুল যদি তোমার সন্তানকে গুনতে হয়, তোমার আক্ষেপের শেষ থাকবে না। কিন্তু এসব তুমি কি বলছো? কি বলতে চাইছো দিদি? বৌদি ভাই, আমি শুধু একজন মা আর একজন মায়ের কাছে আমার সন্তানের সুরক্ষা ভিক্ষে চাইছি। তুমি এটুকু দেবে আমায়? আমি কি করে? মালিনী ব্যানার্জি প্রথম দিন থেকে আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করছেন। আমাকে একটা অন্ধকার জায়গায় বিক্রি করে দিয়েছিলেন, জানো তুমি?
তুমি যদি আজকে স্বীকার না করো বৌদি ভাই, তুমি যদি আজকে সব সত্যিটা না বলো, তাহলে কিন্তু সারাটা জীবন আমার সন্তানের জন্য একটা থ্রেট হয়ে থাকবে মালিনী ব্যানার্জি। তুমি বলো না বৌদি ভাই, এরপরে যখন তোমার কোনো কাজে পান থেকে চুন খসবে তখন তোমারও ক্ষতি করে দেবে মালিনী ব্যানার্জি, তোমার সন্তান। আপনার ছেলের বউয়ের যে মুখ চেঞ্জ হয়েছে সেটাও তো দেখলাম উনি জানেন, তাই আমি দিয়ার ছবি, দোয়েলের ছবি সব দেখিয়েছি। কি করেছেন কি আপনি ডক্টর? আপনাকে না আমার ইচ্ছে করছে একেবারে খুন করে মেরে ফেলি। রাখুন রাখুন। তার মানে তিতির আর সোম কালকে ডক্টর বিশ্বাসের কাছে গেছিল, ছদ্মবেশে গেছিল, ওখান থেকে দোয়েলের ব্যাপারটা জেনেই ফিরেছে, ফিরে এসে দিয়ার মাথা খেয়েছে। তার মানে আন্দাজে ঢিল ছোড়েনি, শিওর হয়েই ব্যাপারটা করেছে তিতির, শিওর হয়েই করেছে। বেড়ে খেলছে তিতির, বেড়ে খেলছে। তিতির এখনো জানে না যে বিজলি আসলে মালিনী ব্যানার্জি, কিন্তু একেবারে পাক্কা খেলোয়াড়ের মতন খেলছে দেখছি তিতির। কি করব তাহলে আমি? ও বাড়িতে ফিরবো কি ফিরবো না? না না না, খেলার মাঝে মাঠ ছেড়ে পালানোর মানুষ তো মালিনী ব্যানার্জি নয়, কিছুতেই না। খেলার শেষ আমি দেখেই ছাড়বো। আর খেলা ঘোরাতে তো আমি ওস্তাদ। তিতিরের হাতে ধরা পড়ে গিয়েও রাজ্যকে বিজলি সাজিয়ে আমি খেলা ঘুরিয়ে দিয়েছিলাম না? তাহলে এবারে পারবো নাই বা কেন? আমি যাব, ব্যানার্জি বাড়িতে ফিরবো, কিন্তু এবার খালি হাতে ফিরতে পারবো না। আত্মরক্ষার সরঞ্জাম হাতে নিয়ে আমাকে ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিজলি আমার মা। দিদি, উনি খারাপ হোক বা ভালো, উনি তো আমার মা। বলো, উনি যখন আমার কাছে থাকতে চেয়েছেন, আমি কি করে থাকতে দিতাম না? দিদি জানো, আমি না ছোট থেকে আমি আমার মায়ের সঙ্গ কোনো দিন পাইনি। সব সময় মা পার্টি, ক্লাব, সব কিছু নিয়ে ব্যস্ত থাকতো। আর আজ যখন আমার মা আমার কাছে থাকতে চেয়েছে, আমি তাকে থাকতে দিয়েছি। দিদি, অথচ দেখো, তোমার এই মা তোমার জন্য একদিন কিন্তু খাবার বানিয়ে দিল না, তোমার পায়ে তেল মালিশ করে দিল না। এই সময় তোমার মাকে তোমার সব থেকে বেশি প্রয়োজন। আর তোমার মা আসলে কি জানো তো বৌদি ভাই, তুমি খুব ভালো, সেই জন্য বুঝতে পারছো না। তোমার এই মা এর পরবর্তীতে তোমার ক্ষতি করতেও দুবার ভাববেন না। আমি কি করবো দিদির, আমি কি করব? হ্যাঁ দিদির, আমি আমার মাকে গার্ড করেছি। তিতির बिटिया मैं थारे वास्ते लाई हूँ। बाहर जाके मोन्टा एकदम भालो हो গেছে। घर में बैठ के सब लोग खुशी खुशी एक साथ खाएंगे, तभी तो भालो লাগবে বলো, আনন্দ হবে। বাইরে আমার একা খেতে একদম ভালো লাগছিল না। ये तुमने क्या किया तितिर बिटिया? আমার এই পোড়া মুখ আমি কাউকে দেখাতে চাই না। আপনার খেলা শেষ মালিনী ব্যানার্জি, ধরা পড়ে গেছে। বিজলির ঝলকানি আর চলবে না, পুলিশ আসছে। ভুলে যেও না তিতির, বিজলির গর্জন থামলেও মালিনী ব্যানার্জি কোনোদিন থামবে না। আমাকে যেতে দাও, না হলে আমি একে খুন করে দেব। না, শুধু এটাই না, তুই আমার সন্তান নষ্ট করার চেষ্টা করেছিস এবং তুই আর সোমরাজ মিলে জয়কে মেন্টালি টর্চার করেছিস, যাতে ও ব্যবসায় কনসেন্ট্রেট না করতে পারে, যাতে তুই আর সোমরাজ এই বাড়ির ওপরে রাজ করিস। দোয়েল বউ,
দোয়েল বউ, সব মিথ্যে রে, সব মিথ্যে। তিতির বউ তোকে ওর প্রাণের চেয়েও বেশি ভালোবাসে রে, বেশি ভালোবাসে। দোয়েল, তুমি জানো তোমার দিদি কিভাবে তোমাকে খোঁজার চেষ্টা করেছে? যেখানে যেখানে একটু আলোর দিশা দেখেছে সেখানে ছুটে গেছে, তখনও প্রেগনেন্ট। কত কমপ্লিকেশনস, তাও দিনের পর দিন ও তোমাকে খুঁজে গেছে, বাড়ির কাউকে কিচ্ছু জানায়নি। কেন বলো তো? কারণ তোমার ফোন থেকে ও একটা মেসেজ পেয়েছিল যে তুমি নাকি ওর বাচ্চার ক্ষতি করতে চাও, তাই এই অভিমানে তুমি নাকি বাড়ি ছেড়ে চলে গেছো। তখন দেখি যে দোয়েল বেঁচে আছে। আমি দোয়েলকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাই। পরে তিতির ওখানে গিয়ে খালি কবর দেখে। দোয়েলকে দিয়া সাজিয়ে আমি পরে জয়ের সঙ্গে আলাপ করাই, আর তারপরে এবাড়ির বউ হতে ওকে সাহায্য করে, আর আমি বিজলি সেজে আসি এবাড়ির সকলের ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ সোমরাজ, বলো, পৌঁছেছো? বৌদি ভাইয়ের কি অবস্থা? হ্যালো হ্যালো তিতির, আমরা পৌঁছে গেছি, ডক্টর আসছেন বললেন। ওদিকে কি অবস্থা আমাকে একটু বলো। পুলিশ এসে গেছে, ওটিতে নিয়ে গেলে আমাকে একবার জানিও। বেশ, ঠিক আছে। কি লাভ হলো মানিনী ব্যানার্জি? 23 বছর ধরে শুধুমাত্র মাকে হিংসা করে কি লাভ হলো বলুন তো আপনার? আপনি জোর করে বাবাকে বিয়ে করলেন, কোনোদিন কিন্তু বাবা আপনাকে ভালোবাসেনি। সারাটা জীবন শুধু মায়ের শাড়ি, মায়ের বই, মায়ের ঘড়ি আগলে বেঁচে গেছে। যখন মা ফিরে এলো তখন কিন্তু বাবা আপনার কথা দ্বিতীয়বার ভাবেও নি, মায়ের কাছে চলে গেছে। কি হলো? সারাটা জীবন মাকে হিংসা করে কি লাভ হলো আপনার? ঈশ্বরের খেল দেখলেন তো মালিনী ব্যানার্জি? আমি যেই দিদিকে চারিদিকে খুঁজে বেড়ালাম, সেই দিদিকে আপনি নিজেই আমার কাছে নিয়ে চলে এলেন। হ্যাঁ সোমরাজ, বলো। হ্যালো তিতির, রাজ্যকে নিয়ে গেছে ডেলিভারি রুমে, আমরা বাইরে ওয়েট করছি সবাই। ওখানে আপডেট কি বলো? এই তো পুলিশ নিয়ে যাবে মালিনী ব্যানার্জিকে, তুমি ফোন করো আমায়। মালিনী ব্যানার্জিকে কেউ নিয়ে যেতে পারে না। কিসের জন্য থাকবেন আপনি এই বাড়িতে? কার জন্য থাকবেন? আপনার মেয়ের কাছে, আপনার ছেলের কাছে, সবার কাছে তো আপনার ইমেজটা পুরোপুরি ক্লিয়ার। কিভাবে নিজের ছেলে মেয়েদের জীবন নষ্ট করলেন? একটার পর একটা ভুল কাজ করে গেলেন। জয়দা, বৌদি ভাই, কেউ কিন্তু আপনাকে আর সম্মান করতে পারবে না মানিনী ব্যানার্জি। ঈশ্বর আরেকটা সুযোগ দিয়েছে, আপনি যান জেলে, সূত্রে ফিরে আসুন। আপনার জীবনটা তো অনেক সুন্দর হতে পারত, তার জায়গায় আপনি লোভের বশবর্তী হয়ে নিজের জীবনটাকে পুরো শেষ করে দিলেন। কেন করলেন এটা? কি লাভ হলো আপনার? কেন করলেন? হ্যাঁ সোমরাজ। তিতির রাজ্যর মেয়ে হয়েছে। এই দেখো, এটা তোমার দাদা ভাই, এই যে পুচকে, দেখো এটা তোমার বনু। তোমার বনুকে সব সময় আগলে রাখতে হবে আর সব ইচ্ছে পূরণ করতে হবে বনু। আর এই যে বনু, শোনো, তোমার দাদা ভাই কোনো দুত্তু করলে একদম বুকু করে দেবে, কেমন? শোনো, সত্যি দিদি তুমি পারো বটে। আর সময় পেলে না এখন ওদের দাদা ভাইয়ের সম্পর্ক শেখাচ্ছ? এটা ওদের বয়স, এটা শেখার, বলো তো? সেটা তো শিখতেই হবে দাদা ভাই। দাদা কি হয় সেটা যদি আমার দাদা ভাইকে কেউ না দেখে তাহলে সেটা কি করে জানবে? তুমি আমায় ছোট থেকে কিভাবে আগলে রেখেছো, আমার সমস্ত খুঁটিনাটির সবটা কেমন খেয়াল রেখেছো। আর কি পজিটিভই না ছিলে তুমি, বলো? শুধুই মাঝে ওই একজনের জন্য সবটা না কেমন এলোমেলো হয়ে গেল দাদা ভাই।
বেরোনোর তো সময় হয়ে এলো, সোমরাজ এলো না এখনো। কোথায় অভিমান করে বসে আছে কে জানে, কালকে এত বোঝালাম। ওই বাচ্চা এবং বাচ্চার মা, বাচ্চার দিম্মা, এদেরকে তো একা ছাড়তে পারবো না, বুঝলে তো? তাই আমি ভাবলাম আমিও যাই ওদের সঙ্গে। হ্যাঁ, না মানে বুঝতে পারছো তো, আমাকে আবার আনতেও তো যেতে হবে। মানে একবার যাওয়া, আবার আসা, হ্যাঁ, তারপর আবার আনতে যাওয়া, আবার ফেরা, সেটা আমার জন্য খুব হেক্টিক হয়ে যাবে। তাই আমি ভাবলাম আমি থেকে যাই ওখানে, মানে আমার ঘাটালে থাকাটা প্রয়োজন, বুঝতে পারছো তোমরা? কি হলো? আমি ভুল বললাম কিছু? আমরা তাহলে এলাম, বাবা মা ঠাম্মি। তুই একদম ঠিক করছিস, জানিস তো? তুই যাচ্ছিস তো ওদের দায়িত্ব নিতে। তিতি, তুই আমার ছেলেটা দেখ। তিতির বসু আছেন? আপনার ব্র্যান্ড লঞ্চ হওয়ার কথা ছিল, ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশনে আপনি উইনার হয়েছিলেন। আজকে আমরা সেটা ফাইনাল করব আর চেকটাও আপনার হাতে তুলে দেব। আরে তো দারুণ ব্যাপার। ব্র্যান্ডের নাম কি হবে? তিতিস, TITIR অ্যাপোস্ট্রফি-S, তিতিস। না, পোশাকি নামটা কেমন হবে? তিতিরের পরিবার, যেখানে পরিবারের ছোট থেকে বড় সবার জন্য ডিজাইনার ক্লোদিং থাকবে, সবার হাতের নাগালে। আমরা জানি আপনি অনেক লড়াই করেছেন তিতির সোমরাজ ফ্যাশন হাউসের জন্য, সেসব আমরা জানি, কিন্তু এবার আমরা আপনার কাছ থেকে জেনে নেব আপনার ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নের কবে শুরু? অনেক ছোট থেকে। আর আমার পাশে যে সব থেকে বেশি থেকেছে, আমাকে বলতে পারেন পুশ করেছে আমার স্বপ্ন পূরণের জন্য, আমার হাজবেন্ড সোমরাজ ব্যানার্জি। আমি তিতিরের হাত কতটা ধরেছি জানি না,